ওই যে একটা কথা আছে না যে আমি নিজে ঠিক হই তারপরে অন্যকেও ঠিক হতে বলি। তা এখন আমাদের দেশের যে ধারা, যে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, শর্ট টার্ম গেইন, এবং সেটা ব্যাংকিং সেক্টরে মোটামুটি, কারণ মূল প্রবলেমটা কোথায়, যে যখন বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, বাংলা আইসিবি, এই তিনটা যখন হলো, তারপরে এটা পরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক হলো না, এই তিনটা সরকার করেছিল যে প্রজেক্ট ফাইন্যান্সিং, সেটা এসএমই হোক, বড় হোক, মিডিয়াম হোক, সব। আর কমার্শিয়াল ব্যাঙ্কগুলা পৃথিবীর সব জায়গায় এসে শর্ট টার্ম লেন্ডিং, শর্ট ট্রেডিং বিজনেস করে, প্রজেক্ট ফাইন্যান্স খুব কম করে, বিকজ তাদের যে ফান্ডটা, কাস্টমারের টাকাটা থাকে, সেটা 3 থেকে 4 বছরের। এখন 3 থেকে 4 বছরের টাকা আমি 5 বছর 8 বছরের মেয়াদি দিতে পারছি না, সেখানে একটা ফান্ড মিসম্যাচ হয়ে আছে। সেকেন্ড হলো কস্ট অফ ফান্ড বেড়ে যায়। এখন এসএমই সেক্টরে সরকার চেষ্টা করেছে, বাংলাদেশ ব্যাংকও এখন রিফাইন্যান্স করে। বাংলাদেশ ব্যাংক কিন্তু সবসময় বিভিন্ন পলিসি এসএমই সেক্টরে করেছে, কিন্তু ওই যে ম্যাডাম যেটা বললো যে মাইন্ডসেটে একটা সমস্যা। এখন ধরেন আমি যখনই ব্রাঞ্চ ম্যানেজার, আমি এমডি পরে আসলাম, ব্রাঞ্চ ম্যানেজারকে কাছে গেলেন একজন উদ্যোক্তা, সে ফর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে একটা সফটওয়্যার ছোট্ট স্টার্ট আপ করবে, সে গেলে বলবে ভাই আপনার জামানত কে দিবে, প্রথম প্রশ্নই এটা। এখন ধরেন ম্যাডাম আরেকটা বলছে যে ক্যাশ ফ্লো, আমরা ক্যাশ ফ্লো দেখি, ক্যাশ ফ্লো বেস করে আমরা ক্যাশ সাইকেল দেখি, তারপর ডেট বার্ডেন রেশিও দেখি, সব কিছু দেখি, তো লাস্টে যে বলি ভাই জামানত কি দিবেন, এটাই হলো মূল সমস্যা। এখন আপনি যদি আজকে খেলাপি ঋণ দেখেন, বাংলাদেশ ব্যাংকের একটা স্ট্যাটিস্টিক্স আছে যে টোটাল খেলাপি ঋণ 5,44,000 কোটি টাকার এগেনস্টে কতটুকু জামানত আছে? ভেরি সিগনিফিক্যান্ট লো পার্সেন্টেজ। তাহলে কি জামানত আছে? কর্পোরেট গ্যারান্টি। আমি এমনও জানি একটা গ্রুপের, আমি তো এখন কনসালটেন্সি করি, একটা গ্রুপ 2,000 কোটি টাকা নিচ্ছে, ফুড ব্যবসায়ী, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, তো প্রায় 15-16টা ব্যাংক থেকে নিচ্ছে, সব মিলে তার এক্সপোজার 2,000 কোটি। তার ক্যাশ ফ্লো অ্যানুয়াল টার্ন ওভার আছে 200 কোটি। তারা কিভাবে 2,000 কোটি দিলাম, সে এখন খেলাপি। তা আমি 2-1টা ব্যাংকে জিজ্ঞেস করলাম যে ভাই টাকাটা দিলেন কেন, দেখেন নাই ক্যাশ ফ্লো এগুলা তো দেখা দরকার ছিল। বলে ভাই টার্গেট আছে, টাকা দিয়ে দিছি, ওই যে বিজনেস টার্গেট, আমরা বলে দিই যে এত টাকা লেন্ডিং করতে হবে, তাই আমাদের যে যারা ব্যাংকার বা ম্যানেজাররা আছে তাড়াতাড়ি দিয়ে দাও। আরেকটা হলো যে এটাকে আমি বলবো নেগলিজেন্সি, ইন্টেনশনালি করাটা খুব কম হয়, সেটা দুর্নীতির পর্যায়ে পড়ে যায়। আমি বলবো নেগলিজেন্সি বা স্কিল সেট নাই। ওই যে ম্যাডাম একটা কথা বলছে ভেরি ইম্পর্টেন্ট, সেক্টর ওয়াইজ স্কিল সেট করতে হবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যেমন ধরেন বিদেশি ব্যাংকে, আমি তো বিদেশি ব্যাংকেও ছিলাম, গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য স্পেশাল ট্রেনিং দেওয়া আছে ওদের। গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফাইন্যান্স করবে, যে RM রিলেশনশিপ ম্যানেজার, সে ওইটুকুই শুধু দেখবে, সে অন্য কিছু দেখবে না। এখন আমাদের দেশের কনভেনশনাল ব্যাংকিং পদ্ধতিতে ম্যানেজার সব কিছুই দেখে, সে ওই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিও দেখতেছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিও দেখতেছে, আবার ট্রেডিং বিজনেসও দেখতেছে, এটা হয় না তো। তো এখন আবার ব্যাক করি আমি, যে সেন্ট্রাল ব্যাংক যতটুকু সাপোর্ট দেওয়ার কথা, যেমন ইনসেন্টিভ দিচ্ছে সরকার, রিফাইন্যান্স করছে, সাবসিডাইজ এসএমই সেক্টরে কিন্তু আমরা সাবসিডাইজ রেটে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক থেকে ফান্ড, আমরা ওখানে চেষ্টা করছি লেন্ডিং রেট কম রাখতে। এরকম কি করেন নাকি আপনারা? মানে ধরেন টাকাটা এসএমই খাতের জন্যই আনা হলো এবং খুবই লো রেটে, কিন্তু সেটা আপনারা অন্যদেরকে দিয়ে দিলেন, এসএমই কে দিলেন না? এটা তো মানে এটা অনেক বড় প্রশ্ন এবং জটিল প্রশ্ন, এটার উত্তর দেওয়াটা খুব জটিল, না জেনে না দেখে। তবে আমি আমার ব্যাংকে যতটুকু চেষ্টা করছি, মানে বাংলাদেশ ব্যাংকে তো আপনাদের রিপোর্ট দিতে হয় যে কোথায় গেল টাকাটা, কোথায় গেছে, ওইটা সাধারণত হয় না। বাট যেটা ম্যাডামের মূল বিষয় দুটো, একটা হলো আপনি ক্যাশ সাইকেল দেখছি বা ক্যাশ প্রজেকশন, আমি দেখলাম যে উনি একটা ইন্ডাস্ট্রি আছে 5 বছরে ওনার এই টার্নওভার আসবে, হ্যাঁ, অ্যানুয়াল টার্নওভার, সেলস টার্নওভার যেটা,
কিন্তু আমি তো লাস্টে যে প্রশ্নটা করতেছি যে ম্যাডাম কি জামানত দিবেন, আজকে আপনার খেয়াল আছে কিনা মানে লুৎফুর শুধু রহমান এই সরকার, ক্রাইটেরিয়াটার কারণেই সে লোনটা পাচ্ছে না। হ্যাঁ লুৎফুর রহমান সরকার যখন উদ্যোক্তা তৈরি করতে চাইল, সোনালী ব্যাংকের এমডি ছিল তখন, উনি তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিল। আপনার বিকল্প লোন কথাটা মনে আছে আপনারা তখন অনেক ছোট, আপনার মাস্টার ডিগ্রি হয়ে পাশ করে বেরোলেন, আপনার সার্টিফিকেট লিয়েন রেখে সেটা একটা আপনি 3 লাখ টাকা নিয়ে যান, আপনি ব্যবসা সেটাও করেন। তো- কিন্তু সেটা তো ইনোভেটিভ ছিল, ভেরি ইনোভেটিভ, ওটাই তো একটা মডেল। ওইটাকে চিন্তা করে মানে তার যদি পটেনশিয়ালটাকে আপনি ব্যবহার আজকে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেরোচ্ছে বা একজন উদ্যোক্তা সে বুটিক করবে, যেমন ধরেন আমি যখন সীমান্ত ব্যাংকে ছিলাম আমার কিছু সুযোগ আসছিল, যেহেতু আমি সবসময় এসএমই নিয়ে অনেক কিছু করেছি। এটা তো মানে সোলজারদের পয়সা, সেনা কল্যাণদের পয়সা, সোলজারদেরকে হেল্প করতে হবে, মূল প্রায়োরিটি। তা আমি করলাম কি, সোলজারদের জন্য প্রথমে বের করলাম হাউস বিল্ডিং লোন, কারণ ওর তো বাড়ি করতে পারবে না, ওর জন্য সাবসিডাইজ রেটে হাউস বিল্ডিং লোন, পার্সোনাল লোন দেওয়া শুরু করলাম। ওর গ্যারান্টিটা কি, ওর যে সার্ভিস বেনিফিটটা আছে ওই বিজিবি ওটা ক্যালকুলেশন করে দিয়ে দিচ্ছে আমাকে। তারপরে গেলাম যে এই আপা যেটা বলতেছে যে একদম মাইক্রো লেভেলে, যশোরে আপনি জানেন যে যশোরে ফুলের চাষ হয়, তো যেই ফুল আমি একদম নিজে গিয়েছি, যে কৃষককে জিজ্ঞেস করছি তুমি যে ফুল 1000 টুকরিতে উঠালা কত টাকা পাও, তো বললো যে স্যার 1000-এ 500 টাকা দেয়, 100 টাকা দেয়। আর আমি আপনার সেই ফুল শাহবাগ থেকে কিনি কততে, অনেক বেশি, অনেক মাল্টিপল না ট্রিপল আরও। তা আমি বললাম তুমি ফাইন্যান্স কোত্থেকে পাও, টাকা কোত্থেকে পাও, বলে স্যার সরকারি ব্যাংকে একটা পাশে একটা সরকারি ব্যাংক, নাম বললাম না, গেলে প্রথম হলো যে লোন স্যাংশন হইতেই লাগে 2 মাস, তারপরে আবার 1000-এ এত টাকা চায়। তা আমি কি করলাম, ওইখানেই ব্রাঞ্চ দিলাম সীমান্ত ব্যাংকের, দিয়ে শুরু করলাম ওদেরকে। তো এখন আমি তো আর পুরা বাংলাদেশ না। জি, তারপরে আমি এই যে আপার মতো একজন উদ্যোক্তা আমার কাছে আসলো, মহিলা, তার বিউটি পার্লার আছে, সে বিধবা, তার হাজব্যান্ড মারা গেছে, বাচ্চা আছে। তা আমাকে বললো যে আমাকে আপনি জাস্ট বিউটি পার্লারটা ইন্টেরিয়ারটা করার জন্য কিছু টাকা দেন। তাই আমি বললাম যে আপনার কীরকম, বললো যে আমার ভালো টার্নওভার আছে এই এলাকায়, মানে ওই উনি যেই জায়গায় দিয়েছে ওখানে বেশি বিউটি পার্লার নাই, কারণ আজকাল কিন্তু মেয়েরা অনেক সচেতন, গার্মেন্টসের মেয়ে থেকে শুরু করে সবাই নিজের ইয়ে। তখন আমি ওনাকে মনে নেই 5 কি 10 লাখ টাকা দিয়ে দিলাম, এবং সে কিন্তু রিটার্ন দিল।